আপনাকে বলে আমি আগেও বলেছি যে বিএনপি কে তো এর আগে সারে খেয়েছে, তেলে খেয়েছে, এবার ডিজে লাগাবে। সারা কারেন্টে খেয়েছিল, ছিল বাকি তেল। এবার তেল আর তেল দুটো মিলে তারা খাবে। তেল তো জ্বালানি, আর তেল হইলো ওই যে মন্ত্রীদের যে যে তৈল ঝরছে তাদের মুখ থেকে, এই কারণে বিএনপি বিপদে পড়বে এবং একটা সুন্দর সম্ভাবনা রয়েছে। আর ভয়াবহ কারণে তাদের এক নেতা বলেছে যে বিএনপি আসলে নাকি বিপদ শুরু হয়, কাকতালীয় ভাবে তাদের শুরু হয়ে গেছে, বিপদ শুরু হয়ে গেছে। এবার হচ্ছে যুদ্ধতে যদি অবস্থা হয় বাংলাদেশে, দেখেন এই যে কেন আমরা কি আপনারা একটু পুশ করি, আমরা কি করোনার সেই মহামারীর দুঃসময় পার করিনি? আমরা ইউক্রেন যুদ্ধকে ট্যাকেল করিনি বাংলাদেশ, কিন্তু এখন বাংলাদেশ কেন পারছে না? ওইদিকে যাচ্ছে। আমি আগে একটু ভূমিকা নেই আর কি, একটু ধানবান্ধ একটু শিবের গীত গাই। আপনি দেখেন যে তারা যেভাবে এক এক সময় এক এক কথা বলতেছে, একবার বলছে তেল মজুদ আছে, আবার বলছে তেল মজুদ নেই, আবার বলতেছে যে আমরা একজন এক ঘন্টা যে তেল নেয় আগে একদিনে তো যাইতো, ইত্যাদি ইত্যাদি বলতেছে। তো রিয়েলিটিটা হচ্ছে যে আসলে তেল সংকটে পড়তে যাচ্ছে দেশ। আর ডিজেলের কৃষকের এই বাংলাদেশে যে এই মুহূর্তে ফসলের ব্যাপারে আমাদের যে হুমকি হয়ে যাবে সেটা আপনি দেখতে পাচ্ছেন। ডিজেল ছাড়া আপনার বাস কয়েকদিন পরে চলবে না। এখন বাস বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, রাস্তাঘাটে বাসে তেল পাবে না, থেমে যাবে তারা। সিএনজি আলা যেগুলো আছে সেগুলো তো চলবে, যেগুলো ডিজেল চালিত একটা চলবে না। পাশাপাশি একসময় দেখবেন এই এই যে সিএনজি গ্যাস, এটা আরো কৃত্রিম সংকট দেখা দিবে। সবচেয়ে যে বড় বিপদের কথা, এগুলোর সংকট বাংলাদেশ স্থবির হয়ে যাবে। আর আপনি যেটা বললেন যে ইউক্রেন যুদ্ধ, তারপর আপনার করোনাকালীন সময়ে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার কেউ এগুলো ভালোভাবে উত্তরণ ঘটতে পারে না, এটা তো আপনার প্রশ্ন। তো তারেক রহমানের অভিজ্ঞতা শেখ হাসিনার অভিজ্ঞতা তো এক না। আপনি শেখ হাসিনাকে যতই গালি দেন, এখন টিকা থাকতেও লোকজন শিশু মারা যায়। আর করোনাকালীন সবচেয়ে বিপজ্জনক সময় কোথায় থেকে তিনি টিকা জোগাড় করতেন এবং সাকসেসফুলি তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে করোনাকে মোকাবেলা করতে হয়। এবং এই করোনা মোকাবেলা শব্দ উচ্চারণ করছিল বলে অনেকে এটা নিয়ে ট্রোল করতেন যে করোনা মোকাবেলা করবে, আল্লাহর উপরে গেছে। এই ধরনের ফাইজলামি ফাত্রামি আমরা করতে দেখেছি। এই তেল নিয়ে যা শুরু হয়েছে, আপনি নিশ্চিত থাকেন এটাকে তারেক রহমানের এই যোগ্যতা নাই। ভারত যদি দয়া না করে, আবারও বলি, ভারত যদি দয়া না করে এই ইরান যুদ্ধ দীর্ঘ হয়, এই সরকারের আয় ভেবেছিলাম 3 বছর থাকবে। আর আওয়ামী লীগের মধ্যে কিছুটা শুনলাম যে কন্দল শুরু হয়ে গেছে, এরকম শুনতে সিদ্ধ লোকেরা বলে। ভাবছিলাম একটু দেরি হবে, এই সরকার টিকে যাবে। কিন্তু তেলের কারণে যে অবস্থান তৈরি হয়েছে, এই সরকার 3 বছর টিকবে না এখন আমার মনে হয় না। কারণ ভারত কি কারণ দুইটা, একটা ইরান যুদ্ধ যদি দীর্ঘ হয় আর ভারত যদি দয়া না করে। একটা কথা আপনি যে বলছেন যে আওয়ামী লীগের মধ্যে খুন্দল শুরু হয়ে গেছে, আসলে আওয়ামী লীগের মধ্যে খুন্দল শুরু না, আমাদের মধ্যে কিছু শিয়াল পণ্ডিত আছে না, অনলাইনে বসে বসে আওয়ামী লীগ বিতর্ক চড়াইতেছে। আসল কথা ওইটা, যারা ওই বিতর্ক চড়াইতেছে ওরা আওয়ামী লীগের আসলে কোন পদের কোনদিন নেতা কোনদিন ছিল না। ওরা আসলে কি একটা বিশৃঙ্খলা তৈরি করতেছে, মূল জিনিস ছিল এটা। ধন্যবাদ। আমার কথা মনে করে দিয়েছেন, আমরাও চাই না যে আওয়ামী লীগের মধ্যে কোন্দল থাকুক। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটাই বড় প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে আওয়ামী লীগ, যেটা বলেছিলাম। এখন এই যদি দীর্ঘ হয় ইরান যুদ্ধ আর ভারত দয়া না করে, এই সরকারের কোন উপায়ই নেই। এই যত চিৎকার চেঁচামেচি করুক, চাপা দিয়ে তো আর আপনি নৌকা চালাইতে পারবেন না। নৌকা চালাতে গেলে বৈঠা লাগবে। তো খালি কথাই তো আর সিরাত ভিজবে না, সিরাত ভিজাইতে গেলে পানি লাগবে। তো দেশ চালাইতে গেলে কতটুকু মেধা লাগবে, যোগ্যতা লাগবে, কূটনৈতিক দক্ষতা লাগবে, কূটনৈতিক সমর্থন লাগবে, কূটনৈতিক বুদ্ধি, নিজেদের কূটনৈতিক সম্পর্কে কিছু কূটনীতি সম্পর্কে জানতে হবে। তারেক রহমান সেটা আছে বলে মনে হয় না। তার একটা উদাহরণ দিই, তিনি বলেছেন যে কি 230 বিলিয়ন নাকি 34 বিলিয়ন ডলার এই সরকার পাচার করেছে, অথচ 15 বছর তো বাজেটই তা ছিল না। তাহলে কি নিয়ে গেলেন? মানে আপনি আমার এমন একটা অভিযোগ করলেন যে আপনার সাথে আমি একমত হবো না যে ইরানের কাছে এই হরমুজ পানির নিয়ন্ত্রণে থাকবে। ইরানের তো আসলে কিছুই নাই, চাপা ছাড়া তার কিছুই নাই। ইরানের যদি পারমাণবিক বোমা থাকতো আর তার কোনো ক্ষমতা থাকতো তাহলে মিসাইল রাখতো, আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় যে লোক সৌদি আরবে মিসাইল মারে, যে লোক বাহরাইনে মারে, যে লোক বৈরুত, যে লোক দুবাই মারে, কাতারে মারে,
তার যদি মুরত থাকতো জর্ডানে মারে, যার যদি মুরত থাকতো সে ইসরায়েলে মারতো না। আর হুরমুজ প্রণালী, এই প্রণালী তো আরে ভাই হুরমুজ প্রণালী তখন না থাকবো নিয়ন্ত্রণ নিবে যখন ইরান থাকবে। ইরান না কোনো রাষ্ট্রই থাকবে না, সেই কাজ করবে। আপনাদের একটা সর্বশেষ তথ্য দেই, আপনারা হয়তো জানেন না বা জানলে কম লোকে জানেন, অলরেডি মধ্যপ্রাচ্যের 17টি আরব রাষ্ট্র আমেরিকার কাছে বায়না ধরেছে যে আপনি দয়া করে ব্রিটিশ মধ্যপ্রাচ্য থেকে চলে যাবেন না ইরানকে ধ্বংস না করে। এই খবর তো আপনারা জানেনই না। তাহলে যেখানে 17টি মুসলিম দেশ আরবের একটাও ইরানের পক্ষে নাই, হুরমুজ প্রণালী আপনি কেমনে দখলে রাখবেন? কেমনে? রাশিয়া আর চায়না তো জীবনও প্রকাশ্য আমেরিকার মতো যুদ্ধে নামবে না, এই আশা করিলেন না। আর এতই আপনারা ভালোবাসেন, আপনি দেখান তো সাদ্দামের পক্ষে বাংলাদেশে যে মিছিল হয়েছে তারা 1000 ভাগের 1 ভাগ মিছিল বাংলাদেশে হচ্ছে কিনা? হয় নাই। তার মানে সিম্পটম পরিষ্কার, ওই হরমুজ প্রণালী যতক্ষণ ইরানের আয়ত্তে থাকবে, যতক্ষণ আমেরিকা ইসরায়েল চাচ্ছে। আপনারা মনে করেন না যে ইরান তার ক্ষমতাটা ধরে রাখছে? কারণ যখন কোন যেগুলো দক্ষ বিড়াল, সুদক্ষ বিড়াল, বিড়াল মাঝে মাঝে ইন্দুরের সাথে গেম খেলে, ছেড়ে দেয় ধরে, ছেড়ে দেয় ধরে, এই দশা হবে ইরানের। জায়গাটা আমি ওইদিকে যাচ্ছি না, আমাদের আলোচনার বিষয় আজকে ওঠে না। সেটা হচ্ছে যে তেল এবং ডিজেল এইটাকে নিয়ন্ত্রণ করা কৌশল ভারত কিন্তু বিকল্প পথ খুঁজে ফেলেছে। অনেকে হয়তো জানে না, মধ্যপ্রাচ্যের তেল যদি বন্ধ হয়ে যায় ভারতের কিছুই হবে না। ভারত বিকল্প, রাশিয়ার বাইরেও বিকল্প করে ফেলেছে। এই ব্যাপারে আগামীকাল যদি আলোচনা করেন তখন সেটাকে ওই প্রশ্ন হবে। ভারত আর তৃতীয় বিকল্প রাষ্ট্র বা 20 বছর চলবে সেই ব্যবস্থা করে ফেলেছে, এই দেশের মানুষ জানেই না। ভারত তো আবারও তো বললাম যে সুদূর প্রসারী পরিকল্পনা থাকতে যা আমাদের নেই। তারেক রহমান এই তেলের যে ক্রাইসিস ভারতের দয়ার উপর নির্ভরশীল। ওই জামাত বিরোধী যতই চাপা মারুক নিশ্চয়ই পাকিস্তান এসে তেল দিবে না, প্রশ্নই আসে না। তাহলে তেলটা কে দিবে? ভারত ছাড়া কোনো উপায় আছে কি? নাই। যত কথাই বলুক রাশিয়ার সাথে কথা বলতেছে, অমুক দেশের সাথে কথা বলতেছে, তমুক দেশের সাথে জামাতের ভুয়া ব্যারিস্টার এগুলো লম্বা লম্বা লেকচার দিয়ে বেড়ায়, কিন্তু আসল কথা বলে না। ভারতের পায়ে ধরছে, ভারতের কাছে নাকে খত দিয়েছে, এগুলো তারা বলে না। বলতে আবার লজ্জা পায়, যদি ইমান চলে যায় লজ্জা পায় তারা আর কি। তো আপনি যেটা বললেন, শেখ হাসিনা যেটা নিয়ন্ত্রণ করতে পেরেছিল, ইউক্রেন যুদ্ধের সমস্যা, পৃথিবীর খাদ্যের ভান্ডারে যখন যুদ্ধ হয় তখন এর নিয়ন্ত্রণ করেছিলেন। করোনাকালীন সময় নিজেকে তার প্রজ্ঞা মেধা দিয়ে পুরো বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন, করোনাকে নিয়ন্ত্রণ করে রাখতে পেরেছিলেন, যেটা তারেক রহমানের নাই। এতটুকু বুদ্ধি মেধা তার নাই, তার সরকারের নাই। আপনি দেখেছেন আজকে তার এক কি বলে পুলিশ হত্যা, আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী, সে তার কি যেন একটা বিষয়ে সহকারী নিয়োগ দিয়েছে। এই বুদ্ধি দিয়ে তো আপনি দেশ চালাতে পারবেন না। টোটালি ভারতের দয়ার উপরে চলতে হবে এই দেশকে, যদি ইরান যুদ্ধ দীর্ঘ হয়। বাংলাদেশ 71 সালে পাকিস্তান হানাদারিতে স্বাধীন হলেও 54 বছর বাংলাদেশ কিন্তু ভারত থেকে স্বাধীন হতে পারে নাই। তাহলে তোমাদের ভারত স্বাধীন হতে পারে 54 বছর পরে, তোমরা ক্ষমতা ছিল 18 মাস, তুমি তো স্বাধীন হয়েছিল। তোমরা কি করছিল? আর তোমাদের বর্তমান যে সরকার আছে তোমরা চালাচ্ছ, তোমরা মামু আর বাগিনা মিলে তো চালাচ্ছ। তাহলে এখন বর্তমান সরকারের তেলের জন্য ভারতের কাছে হাত পাচ্ছ কেন? তোমাদের বিধি তোমাদের জন্য এত দলা বেড়ে হোকা। ওই যে আপনার পাকিস্তান প্রতি যারা আছে ওরা এখন বলে না কেন ভারতের তেল আমরা নিব না, এই তেল খেলে পেট খারাপ করবে, এই তেল খেলে মেশিন নষ্ট হয়ে যাবে। কারণ রিস্ক বিষয় কোথায়? এই যে আপনার জিনিস যা আমাদের বর্তমান সরকার ভারতে যে ফরিদ বেতারে বললেন একটা জিনিসই আছে, যদি আপনার এই যে এখন আসবে এইটাই, যদি যুদ্ধ যদি লং টাইম হয় এরপরও একটা সুবিধা পাইতে পারে, সেটা ভারতের সাথে যদি এই সুসম্পর্ক রাখে ওই পাইপলাইনের তেল টানতে। কারণ ভারত কিন্তু ভারত তেল আনবে রাশিয়া থেকে, কম দামে আনবে, এটা কিন্তু বাস্তবতা। মানে নর্মালি কম দামে অনেকে তাই বলে $60 বা $80 আনতে হবে না। কারণ যেহেতু তেলের দাম বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার রাশিয়া মানে বাড়ায় দিচ্ছে, তেলের দাম বাড়বে। হয়তো তেলটা আপনি ভারতের সাথে সম্পর্ক থাকলে তেলটা আপনি পাবেন, দাম বেশি দামে হোক। কিন্তু আমাদের একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে কি আমাদের রপ্তানি এটা কমে যাচ্ছে। রপ্তানি এটা যদি কমে যায়, আরেকটা জিনিস ইরান আপনার যুদ্ধের কারণে অনেক আপনার রেমিটেন্স যোদ্ধা দেশে ফিরে আসতেছে। কারণ একটা সময় দেখবেন রেমিটেন্স যোদ্ধা আর রেমিটেন্সের প্রভাব কমে যাবে, সেক্ষেত্রে বাংলাদেশের রিজার্ভের উপর চাপ পড়বে। কারণ যেহেতু তেলের দাম বেড়ে যায় তাহলে আপনার রিজার্ভ আপনার খরচ বেশি হবে। আপনি যে টাকা দিয়ে তেল আনতেন এ তেল বেশি টাকা খরচ করে আনতে হবে, সেক্ষেত্রে আপনার সরকার একটা চাপের মধ্যে পড়বে। এই হলো অবস্থা। তবে যুদ্ধটা মূল জিনিস, যুদ্ধ কতদিন টিকে, যুদ্ধ যদি আপনার লং টাইম থাকে আরো 1 মাসও থাকে তাহলে সরকার অবশ্যই বিপদ হবে, এটা নিশ্চিত। এবং সরকার আমি যাই বলুক না কেন, সরকার
কিছুদিন পরে যে এখনই তেল কিন্তু ডিজেল কিন্তু আপনার চলছে, ডিজেলের উপরে আপনার চাপ চলছে, ডিজেল এখন ঠিক মতো দিচ্ছে না। যদি এখন ডিজেলের আপনার সিজন কম, তুমি এখন ডিজেল তো আপনার লাগে, ডিজেল আপনার যে ট্রাক যেগুলি চলে, আপনার পিক আপ চলে, পিক আপ গুলি হয় বিশেষ করে লং টাইমের যে ট্রাক গুলো অনেক দূর থেকে আসে, ওরা কিন্তু ইয়েতে চলে না, ডিজেলে চলে, ওরা কিন্তু ডিজেলে চলে। আপনার চলে যদি আপনার ওই যে আপনার মাল দেওয়ার ট্রলার এগুলো ডিজেলে চলে, সব ডিজেল। কিন্তু ডিজেল একটা আপনার চলে, আপনার ওই গার্মেন্টস এর আপনার গুলো চলে। বিদ্যুৎ বিদ্যুৎ আপনার তেল করে, বিদ্যুৎ উৎপাদন করে, তাহলে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি দেখা দিবে। আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনার বিদ্যুতের চাহিদা যদি বাড়ে তাহলে আপনার ক্ষতি করে দিবে। অলরেডি আপনাকে বলছিল, সরকার কিন্তু কথা বলছিল যে আপনার 20-30 দিন আগে যে ঋণ করে বিদ্যুৎ বিদ্যুৎ না থাকা ভালো। তার মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আগেই বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন উনি, এখন তো বিদ্যুতের মন্ত্রী। ওনার মাথায় যে কি কাজ করে উনি আসলে জানেন, উনি আগে থেকে সতর্ক করতেছে যে ধার করে খাওয়াচ্ছে বিদ্যুৎ না থাকাই ভালো।